আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের ভেতরে রেকর্ড পরিমাণ গ্যাস আর বিদ্যুৎ সংকট। একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে ভারী শিল্প কারখানা, কাজ হারাচ্ছেন লাখো মানুষ। আর এই জ্বলন্ত সমস্যার তাৎক্ষণিক সমাধান যখন খোদ বিএনপি সরকারের জানা নেই, তখন পর্দার আড়ালে কূটনৈতিক ক্ষেত্রে বড় সমস্যাটির সমাধানের দিকে নজর দিচ্ছে তারা। বহুল আলোচিত ব্রিক্স সম্মেলন এড়িয়ে সম্পূর্ণ দ্বিপাক্ষিক সফরে দিল্লি যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। দ্বিপাক্ষিক সফর বলেই সেটি হতে যাচ্ছে ব্রিক্স সম্মেলনের আগেই, আগস্টের তৃতীয় সপ্তাহের একেবারে শেষে অথবা শেষ সপ্তাহের শুরুর দিকে তারেক রহমান দিল্লি সফরে যাচ্ছেন। এটা ঢাকা ও দিল্লির কূটনৈতিক একাধিক সূত্রে নিশ্চিত হয়ে গেছে। প্রশ্ন হলো, কেন ব্রিক্সের মতো একটি বহুপাক্ষিক সম্মেলন, যেখানে বিশ্বের অনেক পরাশক্তির শীর্ষ নেতাদের সাথে বৈঠকের সুযোগ ছিল, সেটিকে পাশ কাটিয়ে ভারতে দ্বিপাক্ষিক সফরে যেতে চান তারেক রহমান? কূটনৈতিক সূত্রগুলো বলছে, সম্প্রতি প্রতিবেশী দেশ দুটি যে ইস্যুটির কারণে চরমভাবে ব্যাক চ্যানেল ডিপ্লোমেসির চর্চা করছে, সেই ইস্যুটির কারণেই দুই দেশের শীর্ষ নেতার বৈঠক জরুরি হয়ে পড়েছে। আর এই পুরো বিষয়টাতে থার্ড পার্টি মিডিয়েশন হিসেবে ভূমিকা রাখছে কয়েকটি শক্তিশালী দেশ। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। ক্ষমতা হারানোর 2 বছরের মাথায় গত 5ই আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবারের মতো ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অডিও বক্তব্য এবং সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন। তার বক্তব্য থামাতে প্রথমে ভারত সরকারকে অনুরোধ করেও কোনো ফল পায়নি বাংলাদেশ সরকার। পরে সমালোচনা সত্ত্বেও বাংলাদেশের গণমাধ্যমে শেখ হাসিনার ওই অনুষ্ঠানের খবর প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছিল। শেখ হাসিনার এমন পাবলিক ফোরামে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কে উত্তেজনা দেখা দেয়। এর আগে বিমস্টেকের সভাপতি হিসেবে তারেক রহমানকে সেপ্টেম্বরের 12 থেকে 13 তারিখ দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিক্স সম্মেলনে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু দিল্লিতে সংবাদ সম্মেলনে শেখ হাসিনার বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে সামনে আসা উত্তেজনার প্রেক্ষিতে তারেক রহমান ওই সম্মেলনে যোগ দিবেন কিনা এবং আদৌ তিনি ভারত সফরে যাবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। 2026 সালে ব্রিক্সের সভাপতির দায়িত্ব পালন করছে ভারত। বাংলাদেশ ব্রিক্সের সদস্য দেশ নয়, তবে ব্রিক্সের নিয়ম অনুযায়ী বিভিন্ন আঞ্চলিক জোটের নেতাদের সম্মেলনের আউটরিচ অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়। এই আঞ্চলিক জোট হচ্ছে বিমস্টেক বা বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। বিভিন্ন সময়ে সদস্য দেশগুলোর সরকার প্রধানেরা বিমস্টেকের চেয়ারম্যান পদের দায়িত্ব পালন করেন। 2025 সাল থেকে বিমস্টেকের চেয়ারম্যান পদটি রয়েছে বাংলাদেশে। সেই হিসেবে বর্তমান এই জোটের চেয়ারম্যান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। গত জুলাইয়ে ঢাকায় ভারতীয় হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি কূটনৈতিক পত্র পাঠিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ব্রিক্সের আউটরিচ অধিবেশনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানায় ভারত। এরপর গত প্রায় 1 মাস ধরে আলোচনা চলছে ওই সম্মেলনে অংশ নিতে ভারত সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যাবেন কিনা। বুধবার পর্যন্ত এই সম্মেলনে তারেক রহমানের যোগ দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শহীদুল করিম। বৃহস্পতিবার দিল্লি ও ঢাকার একাধিক কূটনৈতিক সূত্রে জানা গেছে, তারেক রহমান ব্রিক্সের সম্মেলনে যাচ্ছেন না, বরং সেখানে তিনি প্রতিনিধি পাঠাবেন। তবে ব্রিক্স সম্মেলনের আগেই তারেক রহমান দিল্লি যাচ্ছেন। ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশের জন্য এই মুহূর্তে ডিসেম্বরে মেয়াদ উত্তীর্ণ হতে যাওয়া গঙ্গা পানি বন্টন চুক্তি, তিস্তা প্রকল্প আর ভারত থেকে আরো বেশি পরিমাণে ডিজেল আনার ইস্যুগুলো গুরুত্বপূর্ণ। তবে দুই পক্ষের জন্য শেখ হাসিনার দেশে ফেরার ইস্যুটি অন্য সব ইস্যু নিয়ে আলোচনাকে ছাপিয়ে যাচ্ছে। বিষয়টিকে কূটনীতিকরা বলছেন ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি ইস্যু, যেটি নিয়ে প্রকাশ্যে কোনো পক্ষই খুব বেশি কিছু কিংবা নির্ধারিত বক্তব্যের বাইরে কিছু বলতে পারেন না। শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠক হওয়া জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঢাকার একজন কূটনীতিক বলছেন, 5ই আগস্টের পর ভারত বাংলাদেশের সম্পর্কে যে অবনতি হয়েছিল, বিএনপি ক্ষমতা আসার পর তা অনেকখানি ঠিক হয়। যেমন ইউনূসের আমলে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ থাকলেও বিএনপি আমলে তা আবার চালু হয়। আবার গত মার্চ-এপ্রিলে ইরান যুদ্ধ চলাকালে জ্বালানি ক্রাইসিসের সময় ভারত 30,000 টন ডিজেল দিয়ে বাংলাদেশকে সাহায্য করেছিল। পাশাপাশি ভারত ও বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক বেশ সচল আছে। তাহলে এই মুহূর্তে দুই দেশের সম্পর্কের মধ্যে উত্তেজনা
কি নিয়ে? এর পেছনে আছে শেখ হাসিনার দেশে ফেরা এবং তার সঙ্গে আছে বাংলাদেশের রাজনীতিতে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি ফিরিয়ে আনা, যেটি এই মুহূর্তে শুধু ভারতের নয়, বেশ কয়েকটি শক্তিশালী দেশেরও মাথা ব্যথা। সূত্রগুলো বলছে এই ইস্যুতে শুধু ভারত ও বাংলাদেশই নয়, ভূরাজনৈতিক ক্ষেত্রে শক্তিশালী আরো কয়েকটি পক্ষ জড়িত আছে। কূটনৈতিক ভাষায় বিষয়টিকে বলা হয় থার্ড পার্টি মিডিয়েশন। ঢাকার একজন কূটনীতিক বলছেন, ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু সার্জিও গোরের বাংলাদেশ সফর, এই সফর এসে ভারতের হাই কমিশনারের সাথে তার বৈঠক এবং এরপর শেখ হাসিনার দেশে ফেরা ইস্যুটি এতটা আলোচনায় আসা এই থার্ড পার্টি মিডিয়েশনের বিষয়টির দিকে ইঙ্গিত দেয়। ওই কূটনৈতিক মনে করেন, শেখ হাসিনার দেশে ফেরার ইস্যুটি এখন ভারত ও বাংলাদেশের জন্য সবচেয়ে ক্রিটিক্যাল ইস্যু হয়ে যাওয়ার জটটি খুলছে ওই পরাশক্তিগুলো। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে দিল্লিতে সংবাদ সম্মেলনে অংশ নিতে দেওয়ার মাধ্যমে ভারত সরকার বাংলাদেশের সরকারকে বার্তা দিয়েছে দুই দেশের মধ্যকার আলোচনা শেখ হাসিনা ইস্যু শুরু না করে হওয়ার আশা ক্ষীণ। কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রেক্ষাপট ও পরিস্থিতির কারণে বিষয়টি নিয়ে দুপক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা সম্ভব নয়। নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের দায়িত্ব পালন করছেন এমন একজন সাবেক কূটনৈতিক বলছেন, যখন কোনো জটিল ও স্পর্শকাতর ইস্যু নিয়ে দুই দেশের আনুষ্ঠানিক সম্পর্কের বাইরে বা অপ্রকাশ্য চ্যানেলে, যেমন গোয়েন্দা সংস্থা, বিশেষ দূত বা বিশ্বস্ত মধ্যস্থতাকারীদের মাধ্যমে সংবেদনশীল বিষয়ে আলোচনা চালায়, সেটি হলো ব্যাক চ্যানেল কূটনীতি। গত 9 আগস্ট ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের 4 জন শীর্ষ কর্মকর্তা বাংলাদেশে এসেছিলেন, আর তারা যেদিন বাংলাদেশ সরকারের শীর্ষ ব্যক্তিদের সাথে বৈঠক করেছেন, সেদিন ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন। সেদিনই আবার দীনেশ ত্রিবেদী দিল্লি যান এবং সেখানে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেন। আবার একই সময় পরপর 2 দিন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে বৈঠক করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু সার্জিও গোর। দিল্লির একটি সূত্র বলছে, দীনেশ ত্রিবেদীর সাথে অজিত দোভালেরও বৈঠক হয়েছে, তবে সে বৈঠকটি সার্জিও গোরের সাথে দোভালের বৈঠকের আগে নাকি পরে হয়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি। দিল্লি সূত্রগুলো বলছে, সার্জিও গোর 13 আগস্ট দিল্লিতে আরও 2টি শক্তিশালী দেশের প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন, যারা বাংলাদেশের জন্য দাতা দেশ এবং ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে পরিচিত। তারেক রহমান যে খুব শিগগির ভারত সফরে যাচ্ছেন সেটির ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। 13 আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তার সরকার পজিটিভ। এখনো সম্ভাবনা আছে ভারত সফরের। ব্রিক্স সম্মেলনের আগে ভারত সফর করতে পারেন এমন ইঙ্গিতও পাওয়া গেছে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কথা থেকে। তিনি বলেছেন, ব্রিক্স সম্মেলনের তো অনেক দেরি, 1 মাস বহু কিছু হয়ে যেতে পারে। সরকারও ব্যস্ত রয়েছে, প্রধানমন্ত্রীও ব্যস্ত, তার মধ্যে যদি সবকিছু মিলে অবশ্যই ভারত সফর হবে। সূত্রগুলো বলছে, শেখ হাসিনা সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের সময় থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে যে সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়েছিল, সেটি কাটিয়ে উঠতে দুই দেশের পক্ষ থেকে চেষ্টা ছিল। কিন্তু শেখ হাসিনার ইস্যুটি সমাধান না করে যে আলোচনা আগাবে না, সে বার্তা ভারতের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে দেওয়া হয়েছে। তাছাড়া থার্ড পার্টিগুলো এ নিয়ে তাদের বার্তা দিয়েছে। ফলে এখন অপেক্ষা দুই দেশের শীর্ষ নেতার বৈঠকের পর দুই দেশের পক্ষ থেকে সমীকরণগুলো চূড়ান্ত করা। ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, 5 আগস্ট শেখ হাসিনার বক্তব্য দেওয়ার প্রতিবাদে প্রেস রিলিজ দেওয়ার পরও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দক্ষিণ এশিয়ার ডিজিকে ভারত সফরের প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছিলেন। ওই সূত্রটি বলছে, বাংলাদেশ ভারত টানাপোড়েন কাটিয়ে স্বাভাবিক সম্পর্ককে এগিয়ে নিতে ব্রিক্সের মতো বহুপক্ষীয় সম্মেলনে ভারত যাওয়ার চেয়ে দ্বিপক্ষীয় সফর দুই দেশের জন্য বেশি কার্যকর হবে। এতে দুই দেশের প্রধানমন্ত্রী সরাসরি আলোচনায় বসতে পারবেন এবং গুরুত্বপূর্ণ বিষয়ে যেমন গঙ্গা চুক্তি নবায়নের রাজনৈতিক আলোচনা, তিস্তা নিয়ে আলোচনা সহ 2 বছরের বাণিজ্যিক বাধা দূর করা, মানুষের যোগাযোগ সহজ করার মতো বিষয়গুলোতে অগ্রগতি সম্ভব। শেখ হাসিনার দেশে ফেরার ইস্যুতেও দুপক্ষের মধ্যে বোঝাপড়া তৈরির সুযোগ থাকবে এই সফরে। সূত্রটি বলছে, বাংলাদেশের পক্ষ থেকে প্রকাশ্যে শেখ হাসিনার প্রত্যর্পণের কথা বলা হলেও ভারতের পক্ষ থেকে এরই মধ্যে প্রত্যাবর্তনের কথা জানিয়ে দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে ব্রিক্সের চেয়ে দ্বিপক্ষীয় সফর দুই প্রতিবেশীর মধ্যে আস্থা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলছে সূত্রগুলো। সেটি হলো চলতি মাসের শেষ সপ্তাহে নয়াদিল্লি যাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শিগগিরই জানানো হবে দুই দেশের সম্পর্ককে ইতিবাচক
স্থিতিশীল ও জনকেন্দ্রিক ভিত্তির উপর দাঁড় করাতে ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে দিল্লি যাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, শেখ হাসিনার দেশে ফেরা এবং ডিসেম্বর মাসের ডেডলাইন 2026 সনের এটার প্রেক্ষাপট এবং বাস্তবতা নিয়ে আলোচনা করব। শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। শুধু ঘোষণা দেননি, তিনি রীতিমতো দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে সাক্ষাৎকার দিয়ে তিনি তার জিদ প্রদর্শন করেছেন। আবার সংবাদ সম্মেলন করে একই কথা বলেছেন যে কোনো মূল্যে তিনি দেশে আসবেনই। এখন এই যে ডিসেম্বরকে কেন্দ্র করে তার যে এই জিদ, এটাকে সরকার কিভাবে পাত্তা দিচ্ছে ডাজ নট ম্যাটার। কিন্তু শেখ হাসিনা যে কথা বলেছেন সেই কথা যদি তিনি বাস্তবে প্রয়োগ করতে না পারেন, যে কোনোভাবে যে কোনো মূল্যে কোনো অসিরা চলবে না, এটা যদি তিনি বাস্তবে রূপ লাভ না করাতে পারেন, তার রাজনীতি শেষ, তার দলের রাজনীতি শেষ। এবং এতে করে বিএনপির যে ক্ষয়ক্ষতি হবে বা বিএনপির যে লাভ হবে, তার সাথে বেশি ক্ষয়ক্ষতি বা লাভ হবে আওয়ামী লীগের লোকজন। অর্থাৎ তিনি যদি ঢুকে পড়েন, ডিসেম্বর মাসে ঢুকে পড়েন বা ঢুকার পরে গ্রেপ্তার হন, কোনো কারণে পাবলিক তাকে পিটিয়ে মেরে ফেলে, উন্মত্ত জনতা তাকে ফাঁসিতে, জীবন্ত ফাঁসিতে লটকিয়ে দেয়, হোয়াট এভার মেবি, পরিণতি যাই হোক না কেন, আওয়ামী লীগ অমরত্ব লাভ করবে। ঘটনা যদি সেই ঘটনা ঘটে, আবার যদি তিনি ঢুকে সফল হয়ে যান, তাহলে তো সবকিছু তার নিয়ন্ত্রণে, ভীষণ রকম নিয়ন্ত্রণে। এখন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি যেভাবে বাংলা জয় করেছিলেন এবং রাজা লক্ষণ সেনের দুপুরের মধ্যাহ্ন ভোজ যেভাবে রীতিমতো কাঙ্গালি ভোজে পরিণত হয়েছিল, ঠিক একই ঘটনা ঘটবে যদি শেখ হাসিনা সফলভাবে ঢুকতে পারেন। এখন এটা নিয়ে শেখ হাসিনা যারা বিরোধী পক্ষ রয়েছেন, তারা যত বেশি নেতিবাচক কথা বলছেন, যত বেশি ঠাট্টা করছেন, যত বেশি মস্করা করছেন, ইট মিনস ইটস এ সিরিয়াস ম্যাটার। যেমন অনেক ইতিহাস থেকে বলার চেষ্টা করছে যে কোনো পরাজিত শক্তি কখনো ফিরে আসেনি। কিন্তু এখানে পরাজয়টা মানে কিভাবে হলো, কার সাথে হয়েছে? এখানে যা কিছু হয়েছে সেটা হলো আপনার যারা আন্দোলনকারী এবং সাধারণ জনতা, তাদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়েছে। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাপোর্ট দিয়েছে আওয়ামী লীগের নেতারা, কর্মীরা, ছাত্রলীগের। কিন্তু সরাসরি ছাত্রলীগ ছাত্রদল, ছাত্রলীগ ছাত্র শিবির, যুবলীগ যুবদল, মানে এই যে একটা ফ্রন্ট বা আওয়ামী লীগ বিএনপি, আওয়ামী লীগ জামাত, এরকম কোনো যুদ্ধ তো কখনো হয়নি। তো যুদ্ধ যেখানে হয়নি, ইলেকশনও হয়নি, জনগণের কোনো ভোটও হয়নি, তাহলে এখানে পরাজয়টা কিভাবে হলো? যখন আপনি এখানে পরাজয়ের কথাগুলো, গাণিতিক ব্যাখ্যা রয়েছে, পরাজয়ের কথাগুলো যাকে বলা হয় সংজ্ঞা আছে, তো সেক্ষেত্রে আওয়ামী লীগের যে ক্ষমতা হারানো, বাংলাদেশ থেকে চলে যাওয়া, এটাকে আপনি পরাজয় বলতে পারবেন না। এটাকে আপনি গণ অভ্যুত্থান বলতে পারবেন, বিপ্লব বলতে পারবেন আপনার পক্ষে, মানে যারা বিজয়ী হলো তারা। কিন্তু আওয়ামী লীগকে পরাজিত করেছে এই শক্তি বাংলাদেশে কারো ছিল না, এখনো নেই। আওয়ামী লীগের বিরুদ্ধে জনগণ স্বতঃস্ফূর্তভাবে একটা গণ অভ্যুত্থান ঘটিয়ে দিয়েছে, বা বিপ্লবীর এটা বিপ্লব, আপনি যেভাবে বলেন না কেন, কিন্তু এখানে কোনো যুদ্ধ হয়নি, এখানে কোনো প্রতিযোগিতা হয়নি। যেখানে যুদ্ধ নেই, যেখানে কোনো প্রতিযোগিতা নেই, সেখানে পরাজয়ের প্রসঙ্গ কখনই আসে না। কাজেই যারা বলে এটাকে পরাজয়, তারা কেউ যোদ্ধা ছিলেন না, তারা যুদ্ধ সম্পর্কে জানেন না, প্রতিযোগিতার সম্পর্কে জানেন না, কি করে মানুষকে পরাজিত করতে হয়। জীবনে কাউকে পরাজিত করেছেন এরকম নজির তাদের জীবনে নেই। কাজেই তারা যদি বলে যে শেখ হাসিনাকে আমরা পরাজিত করেছি, আওয়ামী লীগকে আমরা পরাজিত করেছি, এটা মূলত এক ধরনের আত্মপ্রবঞ্চনা, নিজেকে ফাঁকি দেওয়া, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে শেখ হাসিনা বা তার যারা লোকজন রয়েছেন, তারা কি মনে করছেন? প্রথমত তারা ঘটনার আকস্মিকতা, অর্থাৎ তারা যে চলে গেছে, পালিয়ে গেছে, দেশ ছেড়েছে, মাঠ ছেড়ে দিয়েছে, যেভাবে বলেন না কেন, অ্যাটলিস্ট এক সপ্তাহ তারা ছিল কিং কর্তব্য বিমূঢ়। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন যে আপনার একটা হাত নেই,
বা আপনি সকালবেলা ঘুম থেকে উঠে আপনার বিশেষ অঙ্গে হাত দিয়ে দেখলেন ওটা নাই, একদম নাই, জিরো। তো আপনি যেভাবে আশ্চর্য হয়ে যাবেন যে এ কি হলো, ঘুম থেকে উঠে কোনো ব্যথা নাই, বেদনা নাই, কিচ্ছু নাই, কষ্ট যত নাই, হাত দিয়ে দেখি অন্ডকোষ নেই, হাত দিয়ে দেখি টুনটুনি নেই, ঝুনঝুনি নেই, তখন আপনার যে একটা কিংকর্তব্য বিমূল অবস্থা হয়ে যাবে। অথবা আপনি হঠাৎ করে দেখলেন, পিছনে হাত দিয়ে দেখলেন যে আপনার পশ্চাৎ দেশে কোনো মলদার নেই, পুরোটা একদম মূর্তির মতো স্বাভাবিক হয়ে গেছে, খালি নিতম্ব আছে, কিন্তু নিতম্ব নিচে কোনো আপনার যে ছিদ্র সেটা নেই। তখন আপনার যে অবস্থা হবে ঠিক একই অবস্থা 5 তারিখে 6 তারিখে আওয়ামী লীগের হয়েছে। তারা বুঝতেই পারছিল না যে আসলে তাদের কি ঘটনা ঘটছে। তারা যখন সম্বিত ফিরে পেল, তখন কেউ হয়তো কচুরিপানার মধ্যে ছিল, কেউ হয়তো ধান খেতে ছিল, কেউ হয়তো পান খেতে ছিল, কেউ কোনো বাসায় আশ্রয় নিয়েছিল। সেখান থেকে কচ্ছপের মতো ধীরে ধীরে মাথা বের করলো এবং 2 মাস 2.5 মাসের মধ্যে তারা নিজেদেরকে সামলে নিল। সামলে নিয়ে তারা নানা রকম কথা বলা শুরু করলো। একবার বলল আমরা ক্ষমতা ছাড়িনি, আমরা এখনো পর্যন্ত বৈধ প্রধানমন্ত্রী, আমরাই সবকিছু ঠিক আছে, পার্লামেন্ট সব ঠিক আছে। আবার একটু পরে বললো যে না, যেহেতু এত বড় একটা ঘটনা ঘটেছে আমরা সেটা মেনে নিয়েছি। আবার পরবর্তীতে বললো যে না, আমরা আবার বৈধ প্রধানমন্ত্রী, ইত্যাদি ইত্যাদি নানা রকম। অর্থাৎ ভীষণ রকম ভাবে তারা ফ্লাকচুয়েট করতে থাকলো তাদের অবস্থান। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বর্তমান সরকার এই সরকারদেরকে কাবু করার জন্য তার একের পর এক কৌশল এবং চাল তারা দিতে থাকলো। এবং সেই চালে আওয়ামী লীগের আসলে এখন পর্যন্ত কিচ্ছু হয়নি। আওয়ামী লীগ চুরি করেছে ধরেন সারা বাংলাদেশে 1000 টাকা। সরকার বা সরকারের যারা লোকজন রয়েছে রাষ্ট্রীয়ভাবে ব্যক্তিগতভাবে এই 1000 টাকা থেকে হাইয়েস্ট 10 টাকা তারা নিতে পেরেছে। বাকি সহায় সম্পত্তি তাদের হাতে এখনো অক্ষত আছে। জাস্ট আমি 100 টাকা দিয়ে একটা উদাহরণ দিলাম। এখন এটাকে আপনি 1 লক্ষ কোটি ধরেন, 10 লক্ষ কোটি টাকা ধরেন, তো এই টাকা বিএনপি জামাত সমন্বয়ক তারা ব্যক্তিগতভাবে লুটপাট করেছে, রাষ্ট্র বাজেয়াপ্ত করেছে, অনেকগুলো প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। সব মিলিয়ে আওয়ামী লীগের যে দুর্ভোগ দুর্দশা তারা যা অর্জন করেছে সেই অর্জনের তুলনায় অনলি 10%। ফলে ইকোনমি থেকে শুরু করে অন্য যে কোনো জায়গাতে তাদের নিয়ন্ত্রণ এখনো 90% গেল। এক আমলাতন্ত্র ধরেন, পুলিশ, বিডিআর, বিজিবি, আর্মি, আপনি গুনে গুনে ওখানে আপনি অর্থনীতিতে আপনি 10% ক্ষতি করেছেন, কিন্তু এই সিভিল সার্ভিস, মিলিটারি সার্ভিস, ব্যুরোক্রেসি, জুডিশিয়ারি, এই পুরো জায়গাতে আওয়ামী লীগের যে সাজানো বাগান সেখানে আপনি 5% ক্ষতি করতে পারেননি। এখনো 95% এফোর্ট তাদের আছে। থার্ডলি হলো তাদের যে নেতাকর্মীগুলো আছেন তাদের সবার আপনি দেখেন প্রথমে 2-3 মাস তাদের চেহারা ভেঙে গিয়েছিল। আপনি এখন দীপুমনির দিকে তাকায় দেখেন তো, হাসিনুল হকের দিকে তাকান, শাহজাহান খানের দিকে তাকান, সালমান এফ রহমানের দিকে তাকান, আনিসুল হকের দিকে তাকান, কি দেখতে পারেন? সবাই নব যৌবন ফিরে পেয়েছে, বিশ্বাস ফিরে পেয়েছে, আস্থা ফিরে পেয়েছে এবং তারা মনে করছে যে আসলে 17 বছর নানা রকম কষ্ট করেছি, ফন্দি ফিকির করেছি, এখন তাদের একটা রিল্যাক্স দরকার। গত 2 বছর ধরে তারা আসলে সেই রিল্যাক্স করছে এবং ওই যে যাকে বলা হয় কোর্টে উঠানোর আগে হাত ধরা, হাতে হ্যান্ডকাপ পরানো, জাস্ট নাটক, জাস্ট নাটক। হঠাৎ করে সারপ্রাইজ ভিজিটে গিয়ে আপনি গিয়ে দেখেন, আমি প্রধানমন্ত্রীকে বলবো গিয়ে দেখেন যে তারা দুপুরে কি দেওয়া ভাত খাচ্ছে আর রাতে কি দেওয়া ভাত খাচ্ছে, তাদের রুমের মধ্যে কয়টা টেলিফোন আছে, কয়টা ল্যাপটপ আছে, তারা কি কি কাজকর্ম করছে, ওখানে বসে বসে কি করতেছে, একটু দেখলে আপনার ঘুম হারাম হয়ে যাবে। সেই জিনিসগুলো আঘাত করা যায় না, সব কিছু মানে এই বাইরে থেকে। আমি তো জেলখানাতে ছিলাম, আমি তো দেখেছি ওখানে আসলে কি হয়, ওটা একটা ভিন্ন জগৎ, আলাদা জগৎ। এখন ধরেন আমার সাথে যারা ছিলেন, নাম বলবো, প্রতিনিয়ত 5 স্টার হোটেল থেকে খাবার আসতো, ঢাকা ক্লাব থেকে খাবার, আমি তো খেয়ে খেয়ে মোটা হয়ে গেলাম। আমি কিছুই নিতাম না, কিন্তু অন্যান্য যারা ছিলেন সে কি খাবার, ঘিয়ে ভাজা পরোটা, আলাদা বাবুর্চি, আলাদা ফ্রিজ, এই বাড়ির বাসা থেকে খাবার আসছে, ওর ইতিহাস, মানে রীতিমতো একটা
শুধুমাত্র বাইরে বেরোতে না পারা, এছাড়া ওখানে বসে সব কিছু দিদারসে টেলিফোনে কথা হচ্ছে, সবাই দিদারসে ওখানে বসে অপরাধ জগৎ চালাচ্ছে, যারা গুন্ডা বদমাইশ আন্ডারওয়ার্ল্ড চালাচ্ছে জেলখানা থেকে, গাঁজা খাচ্ছে, গাঁজার ব্যবসা করছে, ইয়াবার ব্যবসা করছে, এভরিথিং। কাজী আওয়ামী লীগের লোকজন ওখানে বসে সারাদিন ইয়ানফসি করছে, আল্লাহ বিল্লাহ করছে, অনুশোচনা করছে। এটা আপনি তাদের চেহারার দিকে তাকাইয়ে দেখেন তো এরকম মনে হয় কিনা। সবাই মানে জেলে যখন গিয়েছিল বা 2024 সনের এপ্রিল মে মাসে তাদের যে চেহারা সুরত ছিল, তার সাথে এখন জেলে যারা আছে তাদের সবার চেহারা সুরত ভালো হয়ে গেছে। আচ্ছা, বিদেশের মাটিতে যারা আছে, যাদেরকে আপনি দেখতে পারেন, সে দেখেন তো সমর রেজাউল করিম সাহেব, সাবেক মন্ত্রী মহোদয়, তারপরে শামীম ওসমান সাহেব, তারপরে জাহাঙ্গীর কবির নানক সাহেব, মানে এই সমস্ত যাদেরকে আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি, ডক্টর হাসান মাহমুদ, বলেন তো এদের কারোর একটা পশম মানে নড়াচড়া করেছে? কারো চেহারা খারাপ হয়ে গেছে? বরং সবাই আগে তাদের যে ত্রুটিগুলো ছিল, ভুলগুলো ছিল, সেগুলো বাদ দিয়ে মানে মনে হয় যেন একটা নবযৌবন ফিরে পেয়েছেন। সবাই একজন রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে গেছেন। আপনি নফলের কথা চিন্তা করেন, সাকিব আল হাসানের কথা চিন্তা করেন, আমার মনে হয় সাকিব আল হাসান এখন যে একটা রিল্যাক্স মোডে আছে, মানে মনে হচ্ছে যে আগামীতে সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, এইরকম একটা আত্মবিশ্বাস তাদের মধ্যে চলে আসছে। আর শেখ হাসিনার কথা শুনেন, জয়ের কথা শুনেন, পুতুলের কথা শুনেন, আপনি শেখ সেলিমের কথা শুনেন, কোনো অবস্থাতে শেখ সেলিমের যে মানে আপনি শেখ হেলালের কথা শুনেন, শেখ হেলালের কথা তো আসে নাই, শেখ হেলালের ছেলে যে তন্ময়ের কথা শুনেন, পুরো শেখ পরিবারের অন্য যারা লোকজন আছে আপনি দেখেন তো, তাপস কিভাবে আছে, পরশ কিভাবে আছে, পরশের স্ত্রী জুথি কিভাবে আছে, সবগুলো দেখবেন যে কেউ আগের চেয়ে খারাপ নাই, বরং আগের চেয়ে ভালো আছে। স্বয়ং শেখ হাসিনা, আমরা তো জানি না, ওখানে দেখেন ওই একই বাড়িতে শেখ হাসিনা এবং শেখ রেহানা আছেন। ভালো করে খোঁজ নিয়ে দেখেন তারা দুই বোন ওখানে কিভাবে আছেন। কলকাতাতে যে সমস্ত আওয়ামী লীগের নেতারা পালিয়ে আছেন, তারা ওখানে বসে কোটি কোটি টাকা খরচ করে দলের নেতা কর্মীদেরকে জামিন করায় দিচ্ছেন। কতজন আওয়ামী লীগের নেতা কর্মী ইনুস জমানাতে গ্রেপ্তার হয়েছিল এবং ইনুস জমানাতে কতজন লোক জেল থেকে বের হয়েছিল, আর এই জমানাতে কতজন বের হয়েছে, একটু ডাটা নিয়ে দেখেন তো। তারা যারা বের হয়েছেন তারা কি খারাপ আছেন? তারা কি কেউ বিএনপিতে যোগদান করেছেন, নাকি তারা শেখ হাসিনাকে বাংলাদেশে আনার জন্য তারা প্ল্যান করছেন? এই জিনিসগুলো চেনে শুনে বুঝে তারপর কথা বলেন। খালি আন্দাজে ডিসেম্বরে কোনোদিন উনি আসতে পারবেন না, আরে ওনার আসার দরকারটা কি? ওনার কাজ তো চলতেছে, ওনার কাজটা চলতেছে। এইগুলো এক। দুই নম্বর হলো যে যদি উনি আসেন, উনি অবশ্যই ডিসেম্বরে আসবেন না, উনি সেপ্টেম্বরে আসবেন, অক্টোবরে আসবেন বা নভেম্বরে আসবেন। ডিসেম্বরে উনি কোনোদিন আসবেন না। আর ডিসেম্বর ক্রস করে যদি 2027 সনের জানুয়ারিতে চলে যায়, উনি যদি না আসতে পারেন, ওনার রাজনীতি শেষ এবং আওয়ামী লীগের রাজনীতি শেষ। তো এইরকম যখন হাতে আপনার সময় আছে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, অনলি 3 মাস। নর্মালি যেটা হয় আমাদের দেশে বলে যে আরে কাজটা হলো কি, তুমি দেখালে কলা আর দিলে মূলো, দেখালে সুই আর ঢুকালে ফলা। ও যে আমরা যেভাবে ফলা তো বুঝেন যে তীর বা ঢাল সরকি যেটাকে বলা হয়, আপনি একটা সুই দিয়ে আপনি আঘাত করবেন বললেন, আপনি রাজি হলেন, কিন্তু দেখা গেল পুরো একেবারে ঢাল সরকি ঢুকিয়ে দিলেন হাতের মধ্যে। তো যুদ্ধের এটা একটা কৌশল। যুদ্ধ সবসময় আপনাকে বিভ্রান্ত করে। এর সাথে যুদ্ধ এবং প্রেম, এখানে সকল প্রতারণা বৈধ। তো সেই ক্ষেত্রে এই যে ডিসেম্বরের যে ডেডলাইন, এই ডেডলাইনটা হলো শেখ হাসিনা এবং আওয়ামী লীগের একটা সবচেয়ে বড় কৌশল। এবং এই কৌশলকে স্মরণ করে আপনি ডিসেম্বরকে দিকে নজর রাখবেন, তারপরে সে আসবে, এটাকে কেন্দ্র করে আপনি শুধুমাত্র আপনার সমস্ত মনোযোগ শেখ হাসিনার দিকে রাখবেন। আর ওদিকে জেলখানা থেকে সব বের হয়ে যাচ্ছে, তারপরে সমস্ত ব্যবসা বাণিজ্য এস্টাবলিশ হয়ে যাচ্ছে, সব কিছু আমলাতন্ত্রে যারা ছিল তারা আবার সুন্দরভাবে সবকিছু নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে, আর আপনি বসে বসে কলা খাচ্ছেন, লেমন জুস খাচ্ছেন। এবং যখন ঠিক দেখবেন যে আপনার বাড়ির পাশে জোরে একটা শব্দ হয়ে গেছে, জয় বাংলা। এখনো দেখেন ঢাকা শহরে, ধরেন আমি কোনো দলের নাম বললাম না, যারা খুব বড় বড় কথাবার্তা বলে, খুব সুন্দর করে তার প্রিয় খাবারটি খাচ্ছে, অথবা তার প্রিয়তমা স্ত্রী বা তার প্রেমিকা তাকে আলিঙ্গন করছে,
চুম্বন করছে, ঠিক ওই সময়টা যদি পাশে থেকে আপনি টেপ রেকর্ডারে খালি বাজিয়ে দেন জয় বাংলা, মুহূর্তের মধ্যে দেখবেন যে কান্নার রোল পড়ে গেছে। সে ভুলে গেছে তার সামনে তার প্রেমিকা, সে ভুলে যাবে তার সামনে পোলাও কোরমা কালিয়া কুপ্তা আছে। এই যে যেটা আতঙ্ক জয় বাংলা তৈরি করে ফেলেছে, ছাত্রলীগ তৈরি করে ফেলেছে, এবং এটা প্রতি মুহূর্তে বাংলাদেশে তারা এই মহড়াগুলো দিচ্ছে, এবং সেই মহড়ার প্রেক্ষিতে তারা যে টার্গেট, সেই টার্গেট যদি তারা ফুলফিল করতে না পারে তাহলে তাদের কি পরিণতি হবে সেটা তারা খুব ভালো করে জানে। এটা নিয়ে আওয়ামী লীগের যারা প্রতিপক্ষ তাদের কোনো টেনশন করার দরকার নাই যে শেখ হাসিনা কোনে ফিরে আসবে না, আসতে পারবে না, আসা সম্ভব নয়, ইতিহাসে কখনো এরকম ঘটনা ঘটেনি। উনি বোগাস কথাবার্তা বলছেন, নেতাকর্মীদেরকে চাঙ্গা করার জন্য কথা বলছেন, সে বেঁচে নাই, মরে গেছে। এগুলো নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই। তার যারা প্রতিপক্ষ, তারা আওয়ামী লীগ এবং শেখ হাসিনা যারা প্রতিপক্ষ, তারা শতভাগ ধরে রাখেন তিনি নভেম্বর, অক্টোবর, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের মধ্যে ঢুকে যেতে পারেন, ডিসেম্বরে তিনি আসবেন না। কাজেই এই ঢুকে যাওয়ার জন্য যত রকম কৌশল, কূটনৈতিক তৎপরতা, মিলিটেন্সি যা কিছু আছে সব অপকর্ম তারা করবেন। কাজেই সেটাকে রেখে যত বেশি সুন্দরভাবে প্রস্তুতি নেওয়া যাবে তত আওয়ামী লীগ এবং শেখ হাসিনা যারা প্রতিপক্ষ তারা এই নিরাপদ থাকবেন, ভালো থাকবেন এবং সুন্দরভাবে রাষ্ট্র চালাতে পারবেন। মহান আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।